আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো জীবন থেকে নেয়া এপিসোডের আজকে 41তম পর্ব। তো আজকের পর্বে আমরা তিনজন ব্যক্তির জীবনের গল্প শেয়ার করব। আশা করি আজকের গল্পগুলো আপনাদের অনেক ভালো লাগবে। তো আজকের প্রথম গল্পটা পাঠিয়েছে চট্টগ্রাম থেকে সানজিদা নামের একজন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের গল্পগুলো শুরু করা যাক। আজ 1 বছর 2 মাস 6 দিন তার সাথে কথা হয় না। তাকে দেখি না আজ বহুদিন। আমি আজও ঘুম থেকে উঠে তার মেসেজ চেক করি, কিন্তু তার মেসেজ আর আসে না। আমাদের পরিচয়টা হয়েছিল ফেসবুক থেকে। ফার্স্টে সে আমাকে মেসেজ করে, আমি তাকে কয়েকদিন ইগনোর করি। তারপরেও সে আমাকে তাও মেসেজ দেওয়া অফ করেনি। তাকে আজে বাজে কথা বলতাম। একসময় আমিও তার মায়ায় আটকে যাই। আস্তে আস্তে আমাদের সম্পর্কটা অনেক গভীর হয়। একসময় সে আমাকে প্রপোজ করে, আমি না করে দেই, কারণ আমার অনেক ভয় লাগতো যদি ঠকে যাই। প্রায় 5 মাস পর আমি তার প্রপোজাল অ্যাকসেপ্ট করি। সেদিন সে অনেক খুশি হয়েছিল। সে এতটাই হ্যাপি হয়েছিল, কান্না পর্যন্ত করে দিয়েছিল। আমার এখনো মনে আছে ওই দিনের কথা। তারপর দিন যাচ্ছিল, তার ভালোবাসা আরও বেড়েই যাচ্ছিল। আমার অনেক কেয়ার করতো সে, এতটাই ভালোবাসতো। কান্না কি জিনিস আসলে ভুলেই গিয়েছিলাম। তারপর আমাদের ফার্স্টে দেখা হয়। সে আমাকে দেখে কি করবে না করবে ভেবে পাচ্ছিল না। আর তার কাণ্ড দেখে আমার একটা কথাই বারবার মনে পড়ছিল, এই মানুষটা যদি আমাকে ছেড়ে দেয় তাহলে কিভাবে থাকবো আমি। তবে আমি এতটা ভালোবাসা প্রকাশ করিনি, কিন্তু আমি তাকে তার থেকেও বেশি ভালোবেসে ফেলেছিলাম। ও আমাকে দেখেই বলে, তোমাকে আজকেই বিয়ে করব আমি, তোমাকে আমি ছাড়ছি না। আমার অনেক কান্না আসছিল ওর এই কথা শুনে। এভাবে আস্তে আস্তে কেটে যায় 3 বছর। মানুষটার ভালোবাসা 3 বছরে 3%ও কমেনি। এই 3 বছর সে আমাকে বুঝতে দেয়নি কষ্ট কি জিনিস। সবসময় হাসি খুশি রেখেছে আমাকে। কিন্তু আজকে 1 বছর 2 মাস 6 দিন কথা হয় না আমাদের। তাকে দেখি না, সে রোজ কল দেয় না। আমি আজও ঘুম থেকে উঠে তার মেসেজ চেক করি। এই বুঝি ও বলবে, যা হয়েছে ভুলে যাও, আমি আসছি। এই বুঝি আমাকে বুকে জড়িয়ে বলবে, কান্না করো না, আমি আছি তো। এই কথাগুলো আর আমাকে বলে না। সে আমাকে আর ভালোবাসে না, ভুলে গেছে। আমাকে ভালোবাসি বলতে বলতে সে আরেকটা নারীকে তার মনে জায়গা দিয়েছিল। আমি জানতাম না সে আমাকে বিজি বলে অন্য মেয়ের সাথে কথা বলতো। জানতাম না সে হঠাৎ করে চেঞ্জ হয়ে যাবে। আমি ভাবতাম হয়তো আমি তাকে অনেক কষ্ট দেই। আমি ভাবতাম হয়তো আমি কোনো ভুল করেছি, সেই জন্য আমার সাথে কথা বলছে না। কিন্তু পরে জানলাম তার জীবনে আরেকটা নারী চলে এসেছে। সে কথায় কথায় ব্লক করে দিত, আর আমি ভাবতাম কিভাবে তার ব্লকটা খুলবো। সে সব জায়গায় আমাকে ব্লক করে দিত, কিন্তু আমার মনে শুধু একটা কথাই ঘুরতো, কিভাবে ওর রাগ ভাঙাবো। একদিন হঠাৎ করেই শুনি তার বিয়ে হয়ে গেছে, কিন্তু সে আমাকে বলেছিল তার একটা বোনের বিয়েতে যাবে। এদিকে শুনি তার বিয়ে, সে তার শ্বশুর বাড়িতে। আমি তাকে কল দিয়ে বলি, তুমি জাস্ট দেখা করো আমার সাথে, নাইলে আমি এখনই যাব ওর মেয়ের বাসায়। পরে সে বলে, আমি সন্ধ্যায় তোমার সাথে দেখা করব। পরে আসছিল সে। আমি তাকে একটা কথাই বলেছিলাম, কি দরকার ছিল এতটা মৃত্যু যন্ত্রণা দেওয়ার? আমার মধ্যে কি ছিল না যে তুমি আমার সব শেষ করে দিলে? তুমি না আমাকে ভালোবাসতে? সে তখন হেসে বলে, সবাই এরকম করে, এটা একটা নর্মাল বিষয়। তখন আমার পায়ের নিচে মাটি ছিল না, আমি আমার মধ্যে ছিলাম না। তখন কিছু বলার ভাষা ছিল না। তাকে বলতে না পারা কথাগুলো বুকের মাঝে আটকে ছিল। চোখ ভরা পানি নিয়ে কথা বলতে পারছিলাম না। তখন সে আমাকে বলে, আমাকে মাফ করে দিও, আমার ভুল হয়ে গেছে, আমার কিছু করার ছিল না, তুমি ভালো থেকো সব সময়। মানুষটা আমাকে জ্যান্ত কবর দিয়ে বলে, ভালো থেকো। তখন আমি তাকে বললাম, আচ্ছা ভালো থাকবো, তুমি যেহেতু বলেছো চেষ্টা করব। সেদিন তার পায়ে ধরেছিলাম, তাও সে আমাকে ফিরিয়ে দিল। কষ্ট কি জিনিস, মন খারাপ কি জিনিস। একসময় সে আমাকে এতটা ভালোবাসা দিয়েছিল, সব ভুলে গিয়েছিলাম। সে আর আমাকে হাসায় না। আমার মন খারাপ থাকলে সে বলে না, চলো তোমাকে নিয়ে আজকে ঘুরবো। এখন সে অন্য কারো, সে রোজ ভালো থাকে, কিন্তু আমার আর ভালো থাকা হলো না। আজ কষ্টগুলো আমাকে মাঝরাতে মৃত্যুর যন্ত্রণা দেয়, কিন্তু সে আরেক নারীকে তার বুকে নিয়ে শান্তিতে ঘুমায়। এদিকে আমি মাঝরাতে ঘুম ভেঙে দেখি বুকের ভেতরটা অনেক কাঁপছে। এই বুঝি প্রাণটা বের হয়ে যাবে। তো এই ছিল আজকের আমাদের প্রথম গল্প। আশা করি গল্পটা আপনাদের অনেক ভালো লেগেছে। গল্পটা ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো যাই হোক, এর পরবর্তী গল্পটা পাঠিয়েছে নরসিংদী থেকে রাহুল নামের একজন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পটা শুরু করা যাক। সে আমাকে ঠকানোর আগে আমি তাকে ছেড়ে দিয়েছি। তবে তার কথা মনে পড়লে কষ্ট লাগে, কিন্তু আগের মতো নয়। সময়টা ছিল 2021 সাল। আমার বাসা নরসিংদী মরজাল, তার বাসা নরসিংদী বেলাব থানা। আমার বাসা থেকে 30 মিনিট সময় লাগে তার বাসায় যেতে। ওর নাম ছিল মোহনা, আর আমার নাম রাহুল। তার সাথে আমার পরিচয় হয় ফেসবুক থেকে। এমনি ফ্রেন্ডলি কথা বলতে বলতে একসময় আমি নিজেই তাকে প্রপোজ করে বসি, সেও রাজি হয়। ওর নানু বাড়ি আবার আমাদের এলাকার পাশের এলাকায়, সেখানে ও লেখাপড়া করত। তো
আমরা একদিন দেখা করি। ওকে দেখার পর আমি ওর প্রতি আরো বেশি দুর্বল হয়ে পড়ি। ও ছিল আমার প্রথম ভালোবাসা। সত্যি বলতে ওর মুখটা ছিল মায়াবী। ওর মায়া আমি কখনোই কাটাতে পারিনি। আমি রাতে দিনে সবসময় বাইরে থেকে ওর সাথে কথা বলতাম। অনেক রাত গেছে, বৃষ্টিতে ভিজে বা শীতে কাঁপতে কাঁপতে ওর সাথে কথা বলেছি। ওর মা বাবা ঘুমানোর পর কল দিত। প্রায় 1টা পর্যন্ত আমি ওর কলের অপেক্ষায় থাকতাম। তারপর কথা বলে বাসায় আসতাম। এজন্য সবসময় আমার বাবা মা আমাকে অনেক বকাঝকা করত। কেন আমি এত রাত পর্যন্ত বাসার বাইরে থাকি। কিন্তু এত বকাঝকা অপমান আমার ভালোবাসার জন্য কিছুই ছিল না। এভাবেই অনেকটা দিন কেটে যায় আমাদের রিলেশনের। তখন আমি কোনো জব বা কোনো কিছুই করতাম না, শুধু লেখাপড়া করতাম। ও কিছুদিন পর পর দেখা করতে চাইতো, কিন্তু আমি বেকার ছিলাম। আমার কাছে সবসময় টাকা থাকতো না। মাঝে মাঝে অনেক বাহানা দিয়ে দেখা করতে যেতাম না, কিন্তু তখনও সবকিছু ঠিক ছিল। আমার মোহনা আমারই ছিল। তারপর সময় আসলো তার এসএসসি পরীক্ষা। সে সময়ও আমাকে সময় দিতে পারতো না। আমার অনেক কষ্ট হতো, কিন্তু কি করব, ওর তো এসএসসি পরীক্ষা। এভাবে কিছুদিন যাওয়ার পর আমি একদিন আমার বন্ধুকে নিয়ে ওর পরীক্ষার হলে চলে যাই। ওর সাথে দেখা হয়েছে, কিন্তু কথা বলতে পারিনি। তার কিছুদিন পর পরীক্ষা শেষ হয়। তারপর আমাদের আবারও আগের মতো কথা হতো। এদিকে আমার আবার বিদেশ যাওয়ার জন্য কথা চলছে। হঠাৎ একদিন মোহনা ওর সাথে দেখা করার জন্য অনেক বায়না করলো, কিন্তু আজ আমার কোনো বাহানায় কাজ হচ্ছে না। মোহনার রেগে পুরাই আগুন। কিন্তু সেই দিন আমার পাসপোর্ট অফিসে অনেক জরুরি কাজ ছিল, যা করতেই হবে। আর অন্যদিকে মোহনার সাথে যদি দেখা না করি, সে বলেছে ও আত্মহত্যা করবে। আর বলেছে 1 ঘন্টার মধ্যে যেন ওর সাথে দেখা করি। আমার কাছে সবকিছুর আগে ছিল মোহনা, তাই আমি সবকিছু ফেলে রেখে ওর সাথে দেখা করতে গেলাম পাগলের মতো। এভাবেই দিন চলছিল। তার কিছুদিন পর ওর এসএসসির রেজাল্ট দেয়। আলহামদুলিল্লাহ অনেক ভালো নাম্বার পেয়েও পাশ করে। কিন্তু এখান থেকে আমার সবকিছু শেষ হতে শুরু করে। মনোহর দিয়ে 5 কলেজে সে ভর্তি হয়। ভর্তি হয়ে এসে আমাকে সে বলে, জানো রাহুল, আজ না আমাকে একটা ছেলে পছন্দ করেছে। সেই ছেলেটা নাকি কলেজের সিনিয়র বড় ভাই। সে আমাকে বলল, আমি যদি ওর সাথে রিলেশন করি কলেজে নাকি অনেক সুযোগ সুবিধা পাবো। আমি রেগে গিয়ে বললাম, তার জবাবে ছেলেটাকে তুমি কি বলেছো? ওর কথায় আমার একটু সন্দেহ হলো। ও নাকি সেই ছেলেটাকে বলেছে ওর বয়ফ্রেন্ড আছে। তার 2-1 দিন পর মোহনার ফ্যামিলি থেকে সিদ্ধান্ত নেয় ওকে কলেজের হোস্টেলে রেখে পড়ালেখা করাবে। এটা শুনে আমার মাথার উপর আকাশ ভেঙে পড়ে, কারণ আমার বাসা থেকে কলেজ অনেক দূরে। তার থেকেও বড় কথা, ওখানে নাকি মোবাইল ইউজ করা যাবে না। কিন্তু আমি একটা জিনিস দেখলাম, ওর আমার সাথে আগের মতো কথা বলার ইচ্ছে বা আগ্রহ কোনোটাই নেই। কেন জানি একটু ব্যস্ত ব্যস্ত ভাব দেখায়। ও আমাকে অনেক বোঝালো যে, দেখো রাহুল, প্রতি শুক্রবারে আমি বাসায় আসবো, তোমাকে ভরপুর সময় দেব, সারা রাত কথা বলবো, তুমি চিন্তা করো না। আমি সব সময় তোমারই থাকবো, অন্য কোনো ছেলের দিকে কখনো তাকাবো না, কখনো কোনো ছেলের সাথে কথা বলবো না। এগুলো বোঝালো আমাকে। তারপরেও আমি এগুলো মানছি না। শেষ পর্যন্ত মোহনা কোরআন শরীফ সে ভিডিও কলে আমাকে দেখালো। তারপর আমি হোস্টেলে যাওয়ার জন্য রাজি হই। ওকে আমি হাসি মুখে বিদায় দিলাম, হোস্টেলে যাও, ভালোভাবে লেখাপড়া করো, নিজের যত্ন নিও। তো ফাইনালি সে হোস্টেলে চলে গেল। 1 সপ্তাহ কোনো যোগাযোগ হয়নি ওর সাথে। কিন্তু হ্যাঁ, ওর ফেসবুক পাসওয়ার্ড আমার কাছে ছিল। ওর কভার ফটোতে আমার ছবি লাগানো ছিল। বৃহস্পতিবার বিকেল 5:30 আমাদের বাড়ির পাশে স্কুলের মাঠ ছিল, সেখানে বসেছিলাম, কারণ আজও বাসায় আসবে। ওর ফেসবুক আইডিতে ঘোরাঘুরি করছিলাম। তখন একটা নোটিফিকেশন আসে, যে নাম্বার দিয়ে ওর ফেসবুক আইডিটা খোলা আছে সেই নাম্বার দিয়ে নতুন আরেকটি ফেসবুক আইডি খোলা হয়েছে। তখন বিকেল 5:45 বাজে। সে নতুন আইডি খুললো। সে আইডির প্রোফাইল লক করা ছিল না। সে হয়তো জানতো না যে সেই সময় আমি ওর ফেসবুক আইডিতে বসে আছি। ফোনে নোটিফিকেশন আসার সাথে সাথে আমি আইডিতে ঢুকে চেক করি। সেই নতুন আইডিতে ওর নাম, ওর ছবি, ওর সব কিছু। এটা দেখে হঠাৎ করে কেমন জানি আমার বুকটা কেঁপে উঠল। আমার কেমন যেন একটা লাগছিল। আমি অনেক চেষ্টার পর ওই আইডিটা লগ ইন করি। তারপর যা দেখি, এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ওর কলেজের একটা ছেলের সাথে ছবি আদান প্রদান এবং নাম্বার আদান প্রদান করেছে। মানে সবকিছুই করেছে যেমন একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড করে। সে বাসায় এসে আমাকে কল দেয়। ওর হ্যালো বলার সাথে সাথেই আমি বুঝে যাই এটা আমার সেই মোহনা না, যে মোহনার জন্য বৃষ্টিতে ভিজেও কথা বলেছি, আবার শীতে কাঁপতে কাঁপতেও কথা বলেছি। তারপর নর্মালি কথা বললাম কিছুক্ষণ। তারপর আমি সব স্ক্রিনশট তাকে দিলাম আর বললাম, এগুলো কি, কেন করলে এমনটা আমার সাথে? আমি সেদিনই তার সাথে সবকিছু শেষ করে দিয়েছি। আমি 1000বার বলেছিলাম আমি সবকিছু শেয়ার করতে পারবো, কিন্তু তোমাকে 1%ও শেয়ার করতে পারবো না।
আমি জানি যদি আমি তাকে সুযোগ দিতাম তাহলে ও আমাকে খুব নিষ্ঠুরভাবে ঠকাতো। এখন সে আমাকে দোষারোপ করে সেই ছেলেটা নাকি তার ফ্রেন্ড ছিল। যদি সে তোমার ফ্রেন্ড হতো তাহলে কেন তুমি নতুন ফেসবুক আইডি খুললে, তাও আবার আমার অজান্তে? আজ অনেক দিন পার হয়ে গেছে, তার সাথে আমার কোনো যোগাযোগ নেই। এখন সে ওই ছেলেটার সাথে রিলেশনে আছে। সবশেষে আমি একটা কথাই বলতে চাই, নারীর ছলনা মারাত্মক রকমের ভয়ঙ্কর। তো এই ছিল আজকের আমাদের দ্বিতীয় গল্প। আশা করি গল্পটা আপনাদের অনেক ভালো লেগেছে। গল্পগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের জানাবেন, আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এর পরবর্তী গল্পটা পাঠিয়েছে হালিম নামের একজন, তবে এটা তার গল্প নয়, তার এক বড় ভাইয়ের গল্প। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পটা শুরু করা যাক। ভালোবাসার রং বদলায়, কারণে অকারণে রং বদলায়। রাজশাহীতে থাকার সময় রুয়েটের একটা বড় ভাইয়ের সাথে আমার বেশ খ্যাতির ছিল। উনি বইপত্র পড়তেন, সেই সূত্রে আলাপ। পরবর্তীতে উনি আমার পাশের ফ্ল্যাটে ভাড়া নেন। ওনার একজন প্রেমিকা ছিলেন, ওনার সাথেও আমার বেশ ভালো পরিচয় ছিল। আপু যে বাসায় থাকতেন, সেই বাসায় খাবার পানির সরাসরি সংযোগ ছিল না। বাসার পাশে একটা বড় রাস্তা ছিল, রাস্তার ডান দিকে মসজিদ, আর তার একটু পরেই পানির কল। ওই এলাকায় বেশিরভাগ বাড়ির খাবার পানি সেই কল থেকেই সংগ্রহ করা হতো। এরকম এক অক্টোবর মাসের কথা, ভাই ডেঙ্গুতে আক্রান্ত হলেন। 2 দিন হাসপাতালে থাকতে হলো। এক সন্ধ্যাবেলা হাসপাতালে গেলাম ওনার সাথে দেখা করতে। উনি বললেন, ভাই একটা উপকার করে দিবি? বললাম, অবশ্যই ভাই, বলেন কি করতে হবে। উনি বললেন, তোরা পুরো বাসার নিচে যা, যে ফোন করে বল বোতল নিয়ে আসতে। তারপর মসজিদের পাশের কল থেকে পানি ভরে ওর বাসার নিচে দিয়ে আয়। আমি ভেবেছিলাম আপু হয়তো অসুস্থ, তাই পানি আনতে যেতে পারছেন না, কিন্তু পরে বুঝলাম উনি দিব্যি সুস্থ ও ভালো আছেন। সেই সন্ধ্যায় ওনাকে পানি এনে দিলাম। উনি ভাইয়ের খোঁজখবর নিলেন এবং বললেন পরশুদিন থেকে ওনার পরীক্ষা, তাই হাসপাতালে যেতে পারছেন না। আমরা যেন ভাইকে একটু দেখে শুনে রাখি। হাসপাতালে ফিরে এলাম, ভাইকে জিজ্ঞেস করলাম, উনি তো বেশ ভালোই আছেন, তবে আমাকে দিয়ে পানি আনালেন কেন? উনি বললেন, তোর আপু 5 লিটারের 2টা বোতল নিয়ে রাস্তা পার হবে, পানি ভরে আবার 3 তলায় উঠবে। সেই দৃশ্য কল্পনা করলেও আমার কলিজা ছিঁড়ে যায়। এজন্য একদিন পরপর সন্ধ্যাবেলা ওকে পানি এনে দেই। আমি প্রশ্ন করলাম, আপনি মাসে 15 দিন 4 কিলোমিটার রাস্তা পার হয়ে এসে ওনাকে পানি ভরে বাসা পর্যন্ত এভাবে এনে দিয়ে যান? উনি তৃপ্তি নিয়ে হাস্য উজ্জ্বল মুখে বললেন, হ্যাঁ, এই তো 2 বছর যাবৎ তাই করছি। এরপর বেশ অনেক দিন কেটে গেছে, রাজশাহী ছেড়েছি, তাই ব্যক্তিগত কারণে সবার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছি। ফোন নাম্বার চেঞ্জ করেছি, ফেসবুক বেশিরভাগ সময় বন্ধ রাখি। কে কোথায় কেমন আছে কিছুই জানি না। আজ বিকেলে হঠাৎ আপুর প্রোফাইলে দেখলাম লেখা গট ম্যারিড। গতকাল ওনার বিয়ে হয়েছে, বর সরকারি কর্মকর্তা। বিয়ের ছবিগুলোতে ওনাকে বেশ হাসি খুশি দেখলাম, সকলের মতো আমিও খুশি। কিন্তু ভাইয়ের ফেসবুক দেখলাম ডিঅ্যাক্টিভ। ফোন দিলাম, জিজ্ঞেস করলাম এরকম কেন হলো। উনি বললেন, ইটস ডাজেন্ট ম্যাটার হাউ মাচ এফোর্ট ইউ গ্যাভ, ইফ দেয়ার ইজ এ বেটার অপশন ইউ উইল বি রিপ্লেসড। ওনাকে জিজ্ঞেস করলাম, আপনার এখন কলিজা ছিঁড়ে যাচ্ছে না? উনি হেসে বললেন, পৃথিবীতে 2 জন মানুষের খুশির জন্য কখনো কখনো তৃতীয় কাউকে দুঃখী হতে হয়। আমি বুঝতে পারছিলাম ভাই কতটা কষ্ট নিয়ে কথাগুলো বলছিলেন। এরপর আর ভাইয়ের সাথে যোগাযোগ হয়নি। ফেসবুকে তিনি এখনও অ্যাক্টিভ হননি, নাম্বারেও পাই না। জানি না ভাই কোথায় আছে। দোয়া করি ভাই সব সময় ভালো থাকুক। তো এই ছিল আজকের আমাদের গল্পগুলি। আশা করি আজকের গল্পগুলো আপনাদের অনেক ভালো লেগেছে। তো সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের লাইক কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।